সেই বাক্স দেখেই চাপরাশি বলে উঠল, এই বাক্সটা চেনা চেনা লাগছে। দারোগা সাহেব, এই বাক্সটা কিসের? এই বাক্সের মধ্যে গঙ্গার ধারে লাশ পাওয়া গিয়েছিল। তাই এটা আগে কোথাও দেখেছো তুমি? সাহেব, এমন একটা বাক্স মেহের আলীর ঘরেও দেখেছি। বাংলা সাহিত্যের জনপ্রিয় সব গল্প নিয়ে আপনাদের সামনে হাজির গল্পের ঝাঁপি। এই চ্যানেলে প্রচারিত প্রতিটি গল্প সম্পূর্ণরূপে কাল্পনিক। এখানে বর্ণিত ঘটনা, চরিত্র এবং পরিস্থিতি লেখকের নিজস্ব কল্পনা থেকে তৈরি। বাস্তব জীবনের কোনো ব্যক্তি, স্থান বা ঘটনার সাথে এর কোনো সম্পর্ক নেই। যদি কোনো ঘটনার সাথে বাস্তবের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়, তবে তা নিতান্তই কাকতালীয়। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন প্রদান করা। শ্রোতাদের প্রতি অনুরোধ, গল্পগুলো সংস্কার মুক্ত হয়ে উপভোগ করুন। শুরু হচ্ছে আজকের গল্প, বেওয়ারিশ লাশ। কয়েকদিন ধরে কাজের চাপ তেমন নেই। কলকাতা শহরে কি অপরাধ কমে গেল নাকি, এইসব নিয়ে ভাবতে ভাবতে একদিন সকালবেলা থানার সামনে পায়চারি করছি। থানা মানে ওই লালবাজার পুলিশ হেডকোয়ার্টার্স। আমি লালবাজারের গোয়েন্দা বিভাগের দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়। যাই হোক, হাঁটতে হাঁটতে ফুটপাতের দিকে এগিয়েছি। এমন সময় একজন লোকের মুখে শুনতে পেলাম যে রাস্তার ধারে একটা বাক্সের ভেতর মৃতদেহ পাওয়া গেছে। যার কাছ থেকে আমি এটা শুনতে পেলাম তাকে ডেকে দু একটা কথা জিজ্ঞাসাও করলাম, কিন্তু তার কাছ থেকে কোনো রকম সন্তোষজনক উত্তর পাওয়া গেল না। তিনি নিজে সেই লাশ দেখেননি, লোকমুখে নাকি শুনেছেন। আমি তাকে বেশ ধমক দিয়েই বললাম, লোকের বলা কথায় আপনি বিশ্বাস করে ফেললেন, আর সেটা সব জায়গায় আবার রটিয়েও ফেললেন। তা কারা বলা বলি করছিল শুনি? স্যার, জানি না। দুজন লোক রাস্তা দিয়ে বলা বলি করতে করতে যাচ্ছিল, আমি শুনলাম। এর থেকে বেশি কিছু আমি জানি না স্যার। হাওয়ায় ভেসে যায় অনেক রকম কথাই, সেসব কথায় বিশ্বাস নেই। কিন্তু এমন কথা সত্যতা বিচার করতেই হয়। আমি মনস্থির করলাম এদিক ওদিক একটু খোঁজ করব। এমন সময় থানার এক কেরানি মারফত খবর পেলাম চটে মোড়া একটা লাশ নাকি বাক্সের ভেতর বেওয়ারিশ অবস্থায় জোড়াবাগান থানায় এসেছে। এরপর তো আর দেরি করা চলে না। ছুটলাম জোড়াবাগান থানায়। গিয়ে দেখলাম খবর মিথ্যে নয়। একটা বাক্সবন্দি লাশ আজ সকালেই সেখানে এসেছে, কিন্তু বাক্সটা খোলা। থানার দারোগাকে ডেকে জিজ্ঞাসা করলাম তিনি এই লাশ কিভাবে পেলেন। তিনি জানালেন পোর্ট কমিশনারের একজন চাপরাশি দুজন কুলির সাহায্যে এই বাক্সটা সম্পূর্ণ বন্ধ অবস্থায় এনেছে আজ ভোরবেলায়। চাপরাশি এবং কুলি কোথায় আছে জানতে চাইলে তিনি বললেন, স্যার, তাদের ছাড়িনি, থানাতেই বসিয়ে রেখেছি। তাদের সাথে আমি একবার কথা বলবো, ডাকুন তাদের। চাপরাশি এবং দুজন কুলি এসে হাজির হলো। নিতান্তই গোবেচারা দেখতে চাপরাশিকে জিজ্ঞাসা করলাম এই বাক্স সে কোথায় পেয়েছে। রীতিমতো ভয়ার্ত কণ্ঠে সে জানালো, সাহেব আমি সাধারণ মানুষ, রাতে ডিউটি করি পোর্ট কমিশনে। রোজ রাতেই পাহারা দেবার কাজ করি গঙ্গাপাড়ের ওই মালগুদামগুলোতে। সেই কাজেই কাল রাত 2টোর পরে গঙ্গার ধারে আমি যাই। এদিক ওদিক ঘোরাঘুরির পর দেখি একটা খোলা মালগুদামের মধ্যে বাক্সটা পড়ে আছে। তাকে আরো চেপে ধরতে সে জানালো সেই বাক্সের আশেপাশে নাকি আর কেউই ছিল না। পরিত্যক্ত অবস্থায় শুধু বাক্সটাই পড়েছিল। আমি তাকে প্রশ্ন করলাম, বাক্স দেখেই বুঝে গেলে সেটা বেওয়ারিশ? না স্যার, দেখে বুঝিনি। আমি ভাবলাম কোনো গুদামের লোক হয়তো বাক্সটাকে ওখানে রেখে গেছে। তাই আমি এদিক ওদিক ঘোরাঘুরি করে বেশ কিছু সময় পরে সেখানে গিয়ে দেখলাম তখনও সেখানে বাক্সটা রয়ে গেছে, ঠিক একই রকমভাবে। আমি তখনই আমাদের রাতের সাহেবের সাথে কথা বললাম। তিনি বললেন থানায় বাক্সটা জমা দিতে।
প্রশাসনের নিয়ম হলো বেওয়ারিশ জিনিস পেলে থানায় জমা দিতে হবে। সেই মতো সেই চাপরাশি দুজন কুলির সাহায্যে জোড়াবাগান থানায় এসে বাক্স জমা দেয়। কিন্তু এই বাক্স খুলল কে? আমার প্রশ্নের উত্তরে চাপরাশি জানালো, থানায় আনবার পর দারোগাবাবু খুলেছেন ওই বাক্স। দারোগাবাবু সম্মতি জানালেন চাপরাশির কথায়। দারোগাবাবুর কাছে জানতে চাইলাম বাক্স খুলে তিনি কি দেখেছিলেন। উনি জানালেন, স্যার, প্রথমে ভেবেছিলাম সাধারণ কোনো মালের বাক্স। সেই ভেবেই আমি বাক্স খুলে ফেললাম। মোটা দড়ি দিয়ে জড়িয়ে বাক্সটা বাঁধা ছিল, তার উপর চাবি দিয়ে বন্ধ করা। চাবি ভেঙে বাক্সের ডালা উঠিয়ে দেখি বাক্সের মধ্যে চটে মোড়া কিছু একটা। সেই চট সরাতেই দেখতে পাই এই লাশ। দাড়ি, পোশাকের ধরন এবং গলার কালো কারের তাবিজ দেখে বুঝলাম মৃতদেহটি বছর ৩০-এর এক মুসলমান ব্যক্তির। হাত পা ভালো করে বেঁধে দুমড়ে মুচড়ে চটের ব্যাগে ভরা হয়েছে। লালবাজার থেকে করোনার এসে মৃতদেহ ভালো করে পরীক্ষা করে জানালেন শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই, শুধু মাথার পাশে বাঁদিকে একটা কালো দাগ ছাড়া। এছাড়াও করোনার বললেন, খুব বেশি দেরি নয়, খুনটা ২৪ ঘন্টার মধ্যেই হয়েছে। আপনি শিওর ২৪ ঘন্টার মধ্যেই হয়েছে? একদম, না হলে এতক্ষণে পচন ধরে যেত শরীরে। যত তাড়াতাড়ি সম্ভব এর পোস্টমর্টেম করতে হবে। মর্গে পাঠানোর ব্যবস্থা করুন। একবার পচন ধরা শুরু করলে পোস্টমর্টেম করা সমস্যা হয়ে দাঁড়াবে। করোনার যা বলছে তা একদম সঠিক, কিন্তু এই লাশ কার সেটা শনাক্ত করাও জরুরি। তাই লাশ থানার সামনে প্রকাশ্যে রাখা হলো জনসাধারণের জন্য। সাথে সাথে সমস্ত থানাকেও খবর দেওয়া হলো যে এমন একটা বেওয়ারিশ লাশ পাওয়া গেছে। খুবই অল্প সময়ের মধ্যে প্রচুর লোক চলে এলেন লাশ দেখতে। কয়েকজন সাদা পোশাকের পুলিশ কর্মী ভিড়ের মধ্যে মিশে গেল যদি কোনো তথ্য পাওয়া যায় সেই আশায়। দেখতে দেখতে ১১টা বেজে গেল, কিন্তু লাশ শনাক্ত হলো না। রীতিমতো দুশ্চিন্তা মাথায় উঁকি মারতে লাগলো। তাহলে কি সাধারণ একটা বেওয়ারিশ লাশ হয়ে থেকে যাবে এই বছর ৩০-এর যুবকের দেহ? আমি বাক্সটা খুব ভালোভাবে পরীক্ষা করলাম। বাক্সের ভিতর একটা ওষুধের শিশি পাওয়া গেল। ব্যাথগেট কোম্পানির ওষুধ। কোনো এক সাহেবের জন্য আনা হয়েছিল, কারণ সেই শিশির গায়ে এক সাহেবের নাম লেখা। সাহেবদের বাড়িতে এই ধরনের শিশি খালি হয়ে গেলে সাহেবদের বাড়িতে কর্মরত চাকর বাকররা পুরনো শিশি বোতলের দোকানে এসব বেচে দেয়। এই শিশি আমাকে তেমন কোনো দিশা দেখাতে পারবে না বলেই আমার মনে হলো। তবে কিছুই তো আর ফেলা যায় না। যত্ন করে সেই শিশি বাক্সের মধ্যে রেখে দিয়ে লাশ যেখানে রাখা আছে সেই ভিড়ের মধ্যে আমিও মিশে গেলাম, যদি তার মধ্যে থেকে কোনো দিক খুঁজে পাওয়া যায়। বেশ কিছুক্ষণ পর খেয়াল করলাম দুজন লোক লাশের সামনে দাঁড়িয়ে প্রায় গোপনে কথা বলছে। আমি চুপি চুপি তাদের পিছনে গিয়ে দাঁড়ালাম। তাদের দুজনের কথাবার্তা শুনে বুঝলাম এই লাশ তাদের পরিচিত। সঙ্গে সঙ্গে তাদের থানার ভিতরে নিয়ে এসে জেরা শুরু করতেই একজন বলল, এই লাশ আমার চেনা নয় সাহেব। এই চেনা নয় মানেটা কি? মিথ্যে বলছো? এই তো কি একটা নাম বললে শুনলাম। গুস্তাফি মাফ সাহেব, এই লাশ আমার চেনা। মনে হচ্ছে এটা হকদারের মৃতদেহ। তা কে সেই লোক? সে ব্রাউন কোম্পানির একজন কোচম্যান। কোথায় থাকে সে? তা জানি না সাহেব, কিন্তু কোথায় কাজ করে তা জানি সাহেব। আর এর এক ভাইও আছে, তাকেও চিনি। সেও ব্রাউন কোম্পানিতে কোচম্যান। আর ওরা দুই ভাই একসাথে থাকে বলেই আমি জানি। বুঝলাম। আমার সঙ্গে চলো তার ভাইয়ের কাছে। সাহেব 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 আমি দিন আনি দিন খাই। মনিবের একটা কাজ নিয়ে বেরিয়েছি। কাজটা না করতে পারলে আমার চাকরিটা চলে যাবে হুজুর। তোমার মনিবকে বলে দিও তুমি প্রিয়নাথ মুখোপাধ্যায়ের হুকুমে গেছো। আর এর পরেও যদি তোমার মনিব না মানেন তাহলে তুমি থানায় এসে আমাকে জানিও। আর তোমার খবর সত্যি হলে পুরস্কার পাবে, বুঝলে? লোভ বড় কঠিন জিনিস, তার মায়া খুব কম লোকই কাটাতে পেরেছে।
পুরস্কারের লোভে সেই ব্যক্তি আমাদের নিয়ে চলল ব্রাউন কোম্পানির কারখানায়। বিশাল বড় কারখানার এদিক ওদিক খোঁজাখুঁজির পর একজন লোকের দিকে অঙ্গুলি নির্দেশ করে সেই ব্যক্তি বললেন, ওই যে স্যার, ওই যে রোগা মতো লোকটা, ওই লোকটাই হকদারের ভাই। দেখলাম একজন রোগা মতো লোক এই দিকেই আসছে। আমি চিৎকার করে তাকে ডাকলাম। আমার ডাক শুনে লোকটি কাছে আসতেই তার নাম জানতে চাইলাম। সে বলল, স্যার আমার নাম সুবেদার। তোমার ভাই থাকে তোমার সঙ্গে? হ্যাঁ স্যার। তার নাম কি? হকদার স্যার। কিন্তু সে তো দুদিন আগেই দেশে গেছে। কিন্তু আমার ভাইয়ের কথা আপনি কেন জানতে চাইছেন? সে কি কিছু করেছে? আসলে আমরা একটা বাক্সবন্দি বেওয়ারিশ লাশ পেয়েছি গঙ্গার ধারে। কয়েকজন লোকের বক্তব্য হলো সেই লাশ নাকি তোমার ভাই হাকদারের। তা তোমাকে তো একবার আমাদের সঙ্গে থানায় যেতে হবে লাশ শনাক্ত করতে। কি বলছেন স্যার? আমার ভাই হকদার, হকদারের লাশ? এল্লাহ, আমি ওকে বারবার বারণ করেছিলাম কাজের বাইরে কারো সাথে মেশার কোনো দরকার নেই। তাসের নেশা, তাসের নেশা, খালি তাসের নেশা। সব সব ওই জন্যই শেষ হয়ে গেল। সঙ্গে আসা দুজন লোককে ছেড়ে দিলাম আর সুবেদারকে নিয়ে চললাম জোড়াবাগান থানার উদ্দেশ্যে। সে একা এলো না, সঙ্গে করে তার এক পরিচিতকে নিয়ে এলো। সেও হাকদারের গ্রামেরই লোক, আত্মীয় বলেই বলল সুবেদার। গাড়িতে করে আস্তে আস্তে নানা রকম প্রশ্ন করতে লাগলাম সুবেদারকে। আচ্ছা, দেশে যাওয়ার সময় হাকদারের সঙ্গে দামি কিছু কি ছিল, বা ওই অনেক টাকা পয়সা? দামি কি আর থাকবে আমাদের স্যার? ওই কিছু জমানো টাকা নিয়ে গেছে হয়তো। আন্দাজ কত টাকা সঙ্গে ছিল সেটা বলতে পারো? সঠিক কত তা বলতে পারবো না, তাও আন্দাজ 100-150 টাকা হবে। তা তোমার ভাই হাকদার তার তাসের আড্ডা কোথায় সেটা জানো? ওর যাওয়ার অনেক জায়গা স্যার, এক এক সময় এক এক জায়গায় যায়। তুমি কি সঠিক জানো সে দেশে গেছে কিনা? জিনিসপত্র তো সব গুছিয়ে নিয়েই বেরিয়েছিল, গেছে কিনা তা কি করে বলবো সাহেব। জোড়াবাগান থানায় নিয়ে এসে দুজনকেই সেই লাশ দেখালাম। মৃত্যুর সময় যন্ত্রণা মানুষের মুখের অনেকটাই পরিবর্তন করে দেয়। তাই হয়তো সুবেদারের চিনতে অসুবিধেই হচ্ছিল। অনেকক্ষণ তাকিয়ে থাকবার পর সে বলল, হায় আল্লাহ, এই আমার হাকদার সাহেব, আমার ভাই হাকদার। এখন আমি আব্বা আম্মিকে কি জবাব দেব সাহেব? লাশের পাশে কাঁদতে কাঁদতে সুবেদার বসে পড়ল। কিন্তু ভালোভাবে লাশ দেখে সুবেদারের সঙ্গে আসা ব্যক্তি বলল, একে অনেকটা দেখতে হকদারের মতোই, কিন্তু সাহেব এ তো হকদারের লাশ নয়। এটা হাকদারের লাশ নয়? হকদারের সাথে মুখের মিল থাকলেও এ লাশ হকদারের নয়, আমি হলফ করে বলতে পারি সাহেব। কিন্তু সুবেদার যে দাবি করছে এ লাশ হলো হাকদারের। আমার মনে হচ্ছে সুবেদারের কোথাও ভুল হচ্ছে। হকদার আরো মোটা ও লম্বা সাহেব। আচ্ছা, তা হাকদার কোথায় কোথায় তাসের আড্ডায় যায় সেটা কি আপনি জানেন? হ্যাঁ সাহেব, কিছু কিছু জানি। আর সে একা নয়, তার সাথে আমাদের গ্রামের আমানতেরও যাওয়ার কথা ছিল। আমানত? তা কোথায় থাকে সে? ওই বালিগঞ্জ আছে না, ওই বালিগঞ্জের এক সাহেবের আরগাড়ায় থাকে। সুবেদার আর সুবেদারের সেই আত্মীয়কে নিয়ে রওনা দিলাম বালিগঞ্জে সেই সাহেবের আড়গড়ার উদ্দেশ্যে। সেখানে পৌঁছে সুবেদার এবং তার বন্ধু আমাদের বাইরে অপেক্ষা করতে বলে ভিতরে গেলেন এবং কিছুক্ষণের মধ্যেই হাসি মুখে বাইরে বেরিয়ে এসে জানালেন হাকদার সেখানেই আছে, সঙ্গে আমানত। তারা কেউই দেশে যায়নি, আজ সন্ধ্যার সময় যাবে। আমি উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলাম, মানে হাকদারও এখানেই আছে? হ্যাঁ সাহেব, হকদারও ভেতরে আছে, তাস খেলছে, আমি নিজের চোখে দেখে এলাম। আমি দারোগা বাবুকে সঙ্গে নিয়ে ছুটে ভেতরে গিয়ে দেখলাম হাকদার ভিতরেই আছে, আর তার চেহারার সাথে এক অদ্ভুত সাদৃশ্য রয়েছে সেই বেওয়ারিশ লাশটির। আমাদের সব আশায় জল পড়ে গেল। আবার শূন্য থেকে শুরু করতে হবে আমাদের তদন্ত।
আবার জোড়াবাগান থানায় ফিরে এলাম। তড়িঘড়ি লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হলো। আর সব থানায় খবর পাঠানো হলো লাশ শনাক্ত করার জন্য, যেন সবাই মর্গে যায়। এবার থানাগুলো দ্রুত খবর ছড়িয়ে দিল। আমিও রওনা দিলাম মর্গের উদ্দেশ্যে। মর্গে গিয়ে দেখি সেখানেও লাশ শনাক্ত করার জন্য একাধিক মানুষের ভিড়। এই খুনের তদন্ত এবার কোন পথে এগোবে সেটা ভাবতে থাকলাম। এমন সময় খেয়াল করলাম একজন ব্যক্তি আরো একজন ব্যক্তিকে লাশের সামনে দাঁড়িয়ে বলছে, কি মিয়া, মেহের আলীর জামাই মনে হচ্ছে না? হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে। আমি আর দেরি করলাম না, তাদের সামনে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখেই তারা কেমন অজানা আতঙ্কে ভীত হয়ে পড়ল। আমি তাদের কাছে জানতে চাইলাম এই লাশ তারা চেনে কিনা। একজন ভয়ে হোক বা পিঠ বাঁচিয়ে চলবার তাগিদেই হোক অস্বীকার করলো মেহের আলীর কথা। গ্রেফতারির হুমকি দিতেও সে মুখ খুলল না। কিন্তু আর একজন জানালো সে এক মেহের আলীকে চেনে বটে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কোথায় থাকে সে? সে তালতলায় থাকে সাহেব, এক সাহেব স্কুলে খানসামার কাজ করে। এই মৃতদেহ কি তার জামাইয়ের? হ্যাঁ সাহেব, মেহের আলীর বাড়িতে তাকে দেখেছি। তার বড় মেয়ে আয়েশার সাথে বিয়ে হয়েছে, রব্বানি নাম সাহেব। সে কোথায় থাকে সেটা জানেন? না সাহেব, তার বাড়ি তো আমি চিনি না। আপনারা মেহের আলীর বাড়ি চেনেন? হ্যাঁ স্যার, চিনি। তাহলে এখনই আমাকে সেখানে নিয়ে চলুন। 50 টাকা পুরস্কারের লোভ দেখিয়ে সেই দুই ব্যক্তিকে নিয়ে মেহের আলীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় এক প্রকার অনিচ্ছা সত্ত্বেও তারা দুজন পুরস্কারের লোভে আমাকে নিয়ে মেহের আলীর বাড়ির উদ্দেশ্যে চলল। আমাদের এবারের গন্তব্য তালতলা। তালতলার বস্তির এক সামান্য ঘরে মেহের আলীর পরিবার থাকে। আমরা যখন সেখানে পৌঁছলাম তখন মেহের আলী বাড়িতে নেই। আশেপাশে প্রথমে মেহের আলী সম্পর্কে খোঁজ নিলাম। খুব যে সুনাম আছে তা তেমন কোনো হদিশ পেলাম না। পুলিশের লোক দেখে অনেক লোকই নিমেষেই জড়ো হয়ে গেল। হইচই শুনে মেহের আলীর বাড়ির ভিতর থেকে একজন মহিলা বেরিয়ে এলেন। কি চাই সাহেব? মেহের আলীকে কেন দরকার? আমি রব্বানিকে খুঁজছি, সে কি বাড়িতে আছে? আজ 3 দিন ধরে সে বাড়িতে আসেনি। কোথায় গেছে কেউ জানে না। এই বাড়িটা কার? মেহের আলীর। আপনি মেহের আলীর কে হন? উনি আমার স্বামী। বেশ, তা এখানে কি রব্বানিও থাকে? পর্দার আড়াল থেকে কেউ যেন আমাদের কথা শুনছিল। রব্বানির খোঁজ নিতেই সে বেরিয়ে এলো। একটি বছর 25-এর মহিলা, বেশ ফর্সা সুন্দরী দেখতে। কাঁপা কাঁপা গলায় সে বলল, রব্বানিকে আপনাদের কেন দরকার? আপনি রব্বানির কে হন? আমি আয়েশা, রব্বানির স্ত্রী। কিন্তু তাকে আপনার কি দরকার? তিনি 3 দিন হলো বাড়িতে ফেরেননি। আসলে আমরা একটা লাশ খুঁজে পেয়েছি। আজ ভোরে গঙ্গার ধারে বাক্সবন্দি লাশ। আমার সাথে ওনারা এসেছেন। ওনারা বললেন ওনারা নাকি মেহের আলীর পরিচিত, আর এটাও বলেছেন যে ওটা মেহের আলীর জামাই রব্বানির লাশ। হায় আল্লাহ, কি হলো আমার? আমারই এত বড় সর্বনাশ হতে হলো। আল্লাহ, কি করলে তুমি? কি করলে? আমাকে আমাকে ওর কাছে নিয়ে চলুন, আমি ওকে দেখবো। আমাকে নিয়ে চলুন। কাঁদতে কাঁদতেই সে 3-4 জন ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে আমার গাড়িতে উঠে পড়ল। উপস্থিত একজন জানালো এরা সবাই আয়েশা ও রব্বানির ছেলে মেয়ে। গাড়ি চলতে শুরু করলো। আমি জিজ্ঞাসা করলাম, তা তোমরা কি এখানেই থাকো, মেহের আলীর বাড়িতেই? না সাহেব, আমরা একসাথে থাকি না, কিন্তু কাছেই একটা ভাড়া বাড়িতে থাকি। কিন্তু তুমি যে বললে রব্বানি 3 দিন হলো বাড়িতে আসেনি, জানো সে কোথায় গেছে?
পরশু সন্ধেবেলায় তিনি বাড়ি থেকে বেরিয়ে যান, কিন্তু কিন্তু কোথায় গেছে জানি না। তাই আজ খোঁজ নিতে আব্বার বাড়িতে এসেছিলাম। পরশু বাড়ি থেকে কি ঝামেলা করে বেরিয়ে গেছিলেন? কি হয়েছিল পরশু? আমাদের অবস্থা ভালো নয়, আমরা খুব গরিব। আমার স্বামী ঘরামির কাজ করেন, তিনি যা আয় করেন তাতে খুব কষ্ট করে আমাদের সংসার চলে। পরশু দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর দেখলাম ঘরে আর চাল নেই। আমার স্বামী বললেন, এভাবে আর পারা যাচ্ছে না আয়েশা, এবার টাকা চাইতেই হবে। অনেকগুলো টাকা আটকে আছে, ওইটুকু ব্যবস্থা করতে পারলেই কয়েকটা দিন ভালোভাবে চলে যাবে। কার কাছে টাকা পাবে তুমি? সে অনেকের কাছে, ও তোমার জেনে কোনো কাজ নেই। আমি বেরোলে দৌড় দিয়ে দিও। সন্ধে নেমে এলো, এখন না গিয়ে কাল সকাল সকাল গেলে হতো না? আমরা নয় জল খেয়ে পেটে গামছা বেঁধে থেকে গেলাম, রাতে ছেলেমেয়েগুলো কি খাবে আয়েশা? হাত যেতেই হবে। তুমি তুমি আব্বার কাছে যে টাকাটা পেতে, সেটা যাও না, চেনাও আজ। সেখানেই যাব আগে। মেহের আলীর কাছে? কেন? মেহের আলী রব্বানির থেকে টাকা ধার নিয়েছিল বুঝি? আমার আব্বা এক সাহেবের বাড়িতে খানসামার কাজ করেন। সেই সাহেবের বাড়িতে এক নতুন ঘর বাঁধার কাজ পায় আব্বা। আব্বা সেই কাজটা আমার স্বামীকে দেয়। দিন রাত পরিশ্রম করে আমার স্বামী ঘর তৈরি করেন। সেই কাজ বাবদ কিছু টাকা বাকি ছিল। আব্বাকে সব টাকা মিটিয়ে দিয়েছিলেন সাহেব, কিন্তু কিন্তু আব্বা আমার স্বামীকে সব টাকা দেয়নি। তা কত টাকা বাকি ছিল? সব মিলিয়ে 7-8 টাকার কাজ করেছিলেন, কিন্তু টাকা অনেক ভাগে ভাগে আব্বা দিয়েছিলেন। 2-3 টাকা আর বাকি ছিল। তোমার আব্বার সঙ্গে রব্বানির দেখা হয়েছিল? না, তা জানি না। তুমি কি জানো কোন সাহেবের বাড়ি রব্বানি ঘর বাঁধার কাজ করেছিল? জানি না। তা টাকার কথা তুমি কখনো তোমার আব্বাকে বলনি? জিজ্ঞাসা করেছিলাম বেশ কয়েকবার, কিন্তু বললে উনি বিরক্ত হতেন খুব। কেন? জানি না, মাঝে মাঝে টাকার কথা বললেই খুব রেগে যেতেন, তেড়ে এসে ও উল্টো পাল্টা বলতেনও। আচ্ছা, আজকে রব্বানির খোঁজ নিতে এসে তোমার আব্বা মানে মেহের আলীর সঙ্গে তোমার দেখা হয়নি? আজ সকালে বাড়ি এসে দেখলাম আব্বা বাড়ি নেই। আম্মি বলল আব্বা 3 দিন বাড়ি ফেরেনি। আম্মির সাথে কথা বলতে বলতেই আব্বা বাড়ি এলো। আমি তাকে আমার স্বামীর কথা জিজ্ঞাসা করলাম। উনি বললেন তার সাথে নাকি আব্বার অনেক দিন দেখা হয়নি। আয়েশার সঙ্গে কথা বলতে বলতে আমরা মর্গে পৌঁছলাম। ছুটতে ছুটতে সেই বেওয়ারিশ লাশের কাছে পৌঁছলো আয়েশা। মৃতদেহের উপর থেকে যখন চাদর সরানো হলো, তখন এক লহমায় আয়েশার মুখের ভাব বদলে গেল। সে মৃতদেহের পাশে ধপ করে বসে পড়ল, আর তার কান্না উথাল পাথাল করে দিল উপস্থিত সকলের হৃদয়। হায় আল্লাহ, এ কি সর্বনাশ হলো! হায় আল্লাহ, তুমি কি করলে? তুমি কি করলে আল্লাহ? আমারও আর বুঝতে বাকি রইল না যে এটাই রব্বানির মৃতদেহ। রব্বানির বড় ছেলেকে আমি জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? আলম। ভালো করে দেখেছো? তা এই মৃতদেহ কি তোমার বাবার? আচ্ছা আলম, তোমার নানার নাম কি? মেহের আলী। মেহের আলী। আচ্ছা, তুমি কি জানো তিনি কোথায় কাজ করেন? জানি। জানো? বেশ, আমাকে নিয়ে যেতে পারবে সেখানে? সেটা একটা স্কুল। স্কুল? সেই স্কুল তুমি চেনো?
পার্ক স্ট্রিট বলে একটা জায়গায় সেই স্কুল। আমি অনেকবার নানার সঙ্গে ও বাবার সঙ্গে সেই জায়গায় গেছি, কিন্তু কিন্তু এখান থেকে আমি যেতে পারবো না, আমার বাড়ি থেকে যেতে পারবো। ও, বাড়ি থেকে যেতে পারবে, তাই তো? বেশ, আর দেরি করে লাভ নেই। অন্য লোক মারফত মেহের আলী যদি খবর পায় আয়েশাকে আমরা থানায় নিয়ে এসেছি, তাহলে সুযোগ বুঝে মেহের আলী পালিয়েও যেতে পারে। তাই রব্বানির ছেলেকে নিয়ে দ্রুত আমরা আবার তালতলায় ফিরে গেলাম। সেখান থেকে সে রাস্তা চিনিয়ে আমাদের নিয়ে গেল পার্ক স্ট্রিটের এক প্রকাণ্ড স্কুল বাড়ির সামনে। এই স্কুলটা আসলে একটা কনভেন্ট স্কুল। ইংরেজ পরিবারের ছেলেরাই এখানে থেকে পড়াশোনা করে। কনভেন্ট স্কুলে ঢুকতে গেলে অনেক নিয়মের বেড়াজাল। সব নিয়ম সম্পূর্ণ করে আমরা ভিতরে ঢুকলাম। একজন চাপরাশি আমাদের মেহের আলীর কাছে নিয়ে গেল। মেহের আলীকে প্রশ্ন করলাম তার নাম কি, কিন্তু তার বড় সাহেবের অনুমতি ছাড়া সে কিছুই বলতে চায় না। তার অসম্ভব উদ্ধত ব্যবহারে রাগে আমার সারা শরীর কাঁপতে লাগলো, কিন্তু নিজের রাগকে শান্ত করে সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে মেহের আলীকে জোড়াবাগান থানায় নিয়ে এলাম জিজ্ঞাসাবাদের জন্য। রব্বানি কে হয় আপনার? আমার জামাই। সে এখন কোথায়? সে কি আমার দুধের ছেলে নাকি যে কখন কোথায় থাকবে আমাকে জেনে বেড়াতে হবে? আমি জানি না সে কোথায়। তার সাথে আপনার শেষ কবে দেখা হয়েছিল? সপ্তাহ খানেকের মধ্যে তার সাথে আমার দেখা হয়নি। সপ্তাহ খানেক? অথচ আপনার মেয়ে বলছে পরশু সে আপনার সঙ্গে দেখা করতে এসেছিল। পরশু? বললাম তো তার সাথে আমার এক সপ্তাহের মধ্যে দেখা হয়নি। তার মানে বলতে চাইছেন আপনার মেয়ে মিথ্যে বলছে? মিথ্যে কথা বলছে সে। নিজের স্বামী কোথায় কুকর্ম করে বেড়াচ্ছে কে জানে, এখন আমাকে দোষারোপ করা। নানা রকম ভাবে প্রশ্ন, নানা রকম চাপেও মেহের আলী তার বক্তব্য থেকে এক চুলও সরল না। কিন্তু আমার মন বলছে সেই স্কুল বাড়িতেই এই রহস্যের সমাধান হতে পারে। নিজের মনের ডাকে মেহের আলীকে থানায় রেখে আবার পার্ক স্ট্রিটে সেই সাহেবের বাড়িতে গেলাম। সেখানে গিয়েই মুখোমুখি হলাম সেই চাপরাশির, যে কিনা আমাদের মেহের আলীর কাছে নিয়ে গিয়েছিল। তার কাছে জানতে চাইলাম সে কত বছর এখানে কাজ করছে। উত্তরে সে জানালো প্রায় 2 বছর সে এখানে কাজ করছে। তাকে জিজ্ঞাসা করলাম, মেহের আলীর সঙ্গে ভাই তোমার কিরকম সম্পর্ক? তার সাথে এখানে কারোরই তেমন মনে না সাহেব। মেহের আলীর জামাই রব্বানিকে চেনো? কেন চিনব না? ওই যে খোলার ঘরখানা দেখছেন, ওটা তো রব্বানি বানিয়েছিল। আচ্ছা, বলতে পারো এর মধ্যে সে এখানে এসেছিল কিনা? এই তো 3 দিনেক আগেই এসেছিল। সেদিন কি ঝামেলা মেহের আলীর সাথে। আসলে রব্বানি মেহের আলীর কাছে কিছু টাকা পেত, ওই খোলার ঘর বানানোর টাকা। সেই টাকা সেদিন চাইতেই দুজনের মধ্যে ঝামেলা হয়েছিল সেদিন। খোলার ঘর বানানোর টাকা সাহেব রব্বানিকে না দিয়ে মেহের আলীকে কেন দিয়েছিল? আসলে কাজটা নিয়েছিল মেহের আলী 10 টাকায়, সে রব্বানিকে কাজটা দেয় 7 টাকায়। ও আচ্ছা, বুঝলাম। তা কোথায় হয়েছিল ঝামেলা? এখানে, যেই ঘরে মেহের আলী থাকে সেই ঘরের সামনে, ওই বিকেলবেলা। মেহের আলীর ঘরের সামনে বিকেলবেলা? আচ্ছা, তারপর কি হলো? তারপর জানি না, আমি অন্য কাজে চলে গেছিলাম, তাই এরপর কি হয়েছিল জানি না। রব্বানি কখন গেল এখান থেকে? তাকে তো আমি যেতে দেখিনি সাহেব। এতক্ষণে মেহের আলীর বক্তব্যকে খণ্ডন করার মতো কিছু একটা পেলাম আমি। খোঁজ করলাম রেজিস্টার খাতার, কিন্তু দারোয়ান জানালো যেহেতু রব্বানি এখানে খোলার ঘরের কাজ করেছিল তাই সে যথেষ্টই পরিচিত, তাই তার কোনো নাম খাতায় লেখা হয়নি। নতুন লোকদের ক্ষেত্রেই সেটা শুধুমাত্র লেখা হয়। আরো কয়েকজনকে জিজ্ঞাসা করাতে তারাও বলল রব্বানিকে এখানে আসতে অনেকেই দেখেছে, কিন্তু তাকে বেরোতে কেউ দেখেনি। তারপর সে চাপরাশিকে সঙ্গে নিয়ে আবার আমি থানায় ফিরে এলাম। এবার দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা শুরু করলাম। চাপরাশির বক্তব্য শুনে মেহের আলী চিৎকার করে বলে উঠল, একদম মিথ্যে কথা বলবি না শয়তান।
আমাকে সরিয়ে সাহেবের কাছে তুই ভালো হতে চাস, তাই না? সব আমি জানি। সাহেব মিথ্যে কথা বলছে, ও সাহেব মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা বলছি আমি, নাকি তুই মিথ্যে কথা বলছিস? এই এই একদম মিথ্যে কথা বলবি না, জানে মেরে দেবো তাহলে। দেখেছেন সাহেব কেমন ভাবে হুমকি দিচ্ছে? এই খুন করেছে রব্বানিকে, বলে দিলাম। দুজনের মধ্যে কথোপকথন চূড়ান্ত ঝগড়ায় গিয়ে পৌঁছলো। ঠিক করলাম দুজনকে একসঙ্গে মর্গে নিয়ে যাব। যেমন ভাবা তেমন কাজ। দুজনকে নিয়ে সেখানে গেলাম। আয়েশা মাটিতে তখনও বসে আছে, কিন্তু লাশ দেখে মেহের আলীর কোনো পরিবর্তন নজরে এলো না। কিন্তু সে বারবার আয়েশাকে আর চোখে দেখতে থাকলো। আমি জিজ্ঞাসা করলাম সেই লাশ সে চিনতে পারছে কিনা। মেহের আলী ঝাঁঝালোভাবে উত্তর দিল সেই লাশ চেনে না। এই উত্তরে চাপরাশি বলে উঠল, দেখেছেন সাহেব কি মিথ্যেবাদী, নিজের জামাইকে চিনতে পারছে না। এই লাশ রব্বানি সাহেব, যে তাকে একবার দেখেছে সেই এ কথা বলবে। অনেক ছোট ছোট জিনিসও বড় বড় তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে। আর এখানে এই ভূমিকা পালন করলো ওই টিনের বাক্স। যেখানে মৃতদেহ রাখা ছিল তার কাছেই রাখা ছিল সেই টিনের বাক্সটি, যেটা পোর্ট কোম্পানির চাপরাশি আর কুলি মিলে থানায় জমা করেছিল। সেই বাক্স দেখেই চাপরাশি বলে উঠল, এই বাক্সটা চেনা চেনা লাগছে। দারোগা সাহেব, এই বাক্সটা কিসের? এই বাক্সের মধ্যে গঙ্গার ধারে লাশ পাওয়া গিয়েছিল। তাই এটা আগে কোথাও দেখেছো তুমি? সাহেব এমন একটা বাক্স মেহের আলীর ঘরেও দেখেছি। না স্যার, এ বাক্স আমার নয়। ও আপনাকে আবার মিথ্যে কথা বলছে। আমি মিথ্যে কথা বলছি? আমি? তোমার ঘরে যে এমন টিনের বাক্স ছিল তা কে না জানে, সবাই দেখেছে। সাহেব আপনি আমাদের বড় সাহেবকে জিজ্ঞেস করুন, সেও এ কথাই বলবে। স্যার ওর কথা শুনবেন না। আমি নিজের জামাইকে খুন করব, নিজের মেয়ের সর্বনাশ করব। তাই তো মনে হচ্ছে মেহের আলী। আর রব্বানি যে তোমার সঙ্গে দেখা করবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল তার সাক্ষীও আছে। সে যে তোমার সঙ্গে দেখা করতে তোমার ঘরে ঢুকেছিল তারও সাক্ষী আছে। কিন্তু সে যে তোমার ঘর থেকে বেরিয়েছিল তার কিন্তু কোনো রকম সাক্ষী নেই। তোমার স্কুলের সবাই এই কথাই বলেছে। এবার বলো তো, কেন খুন করলে নিজের জামাইকে? কি লাভ হলো তোমার? সামান্য 2-3 টাকার জন্য এত বড় অপরাধ করতে পারলে তুমি? মেহের আলীর মধ্যে থেকে নিমেষে সেই উগ্র সত্তা হারিয়ে গেল। সে আর চাপ সহ্য করতে পারল না। আমার কোনো কথার উত্তর না দিয়ে ধপ করে মাটিতে বসে পড়ল। এতক্ষণ আয়েশা চুপ করে সব শুনছিল। এবার সে চিৎকার করে কেঁদে বলে উঠল, এই কাজ তুমি কেন করলে আব্বা? নিজের মেয়েকে কেন তুমি বিধবা করলে আব্বা? আমি কিভাবে এখন থাকবো? আমার সব শেষ করে দিলে তুমি আব্বা। আমাদের সংসার শেষ করে দিলে তুমি, সব শেষ করে দিলে তুমি, সব। কেন করলে আব্বা? কেন 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 কেন? সেই টিনের বাক্স, ওষুধের শিশি আর সাথে মেহের আলী ও চাপরাশিকে নিয়ে পার্ক স্ট্রিটের সেই স্কুল বাড়িতে গেলাম। সেখানে সকলেই বলল ওই টিনের বাক্স মেহের আলীর ঘরেই ছিল। মেঝেতেও পাওয়া গেল বাক্স টেনে নেওয়ার দাগ। ওষুধের শিশির গায়ে সাহেবের নাম দেখে স্কুলের প্রিন্সিপাল সাহেব জানালেন সেই নামের একজন এই স্কুলেই পড়ত। যখন মেহের আলী দেখল যে আর পার পাওয়া যাবে না, তখন সে নিজের দোষ নিজেই স্বীকার করল। সে জানালো রব্বানি এই স্কুলে একটা খোলার ঘর বানিয়েছিল,
সেই বাবদ কিছু টাকা সে মেহের আলীর কাছে পেত। আরো জানালো, সেই পাওনা টাকার জন্য সে বারবার আমাকে বিরক্ত করত। স্কুলের বাকিদের সামনে এই টাকার খোঁটা আমার একদম ভালো লাগতো না। ঘটনার দিন বিকেলে সে এখানে এসে টাকার জন্য আমাকে চাপ দিতে থাকে, বাজে কথা বলে। আমি মাথা ঠিক রাখতে পারিনি। রব্বানি যখন আমার দিকে তেড়ে আসে, আমি মাথা ঠিক রাখতে পারিনি, ওকে একটা থাপ্পড় মারি। ও পড়ে যায় আর মাথার পা দিকটা ওই বাক্সে গিয়ে লাগে। তারপর দেখি স্যার, ও আর নড়ছে না। অনেক ডাকাডাকি করি, কিন্তু কিছুতেই ও সাড়া দেয়নি। তারপর আমি ওকে একটা চটের ব্যাগে ঢুকিয়ে এই বাক্সের মধ্যে ঢুকিয়ে দিই। বাক্সটা তালা মেরে দড়ি দিয়ে ভালো করে বেঁধে রাতের বেলা গঙ্গার ধারে নিয়ে যাই। ভেবেছিলাম গঙ্গায় ফেলে দেব, কিন্তু পোর্ট কোম্পানির লোককে টহল দিতে দেখে বাক্স একটা পরিত্যক্ত গুদামে ফেলে রেখে আসি। কিন্তু সাহেব, আমি ওকে খুন করতে চাইনি। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি ওকে খুন করতে চাইনি। আমার মেয়েকে আমি বিধবা করতে চাইনি সাহেব। সত্যি সত্যি চাইনি, সত্যি চাইনি। এরপর মেহের আলী আর নিজের বয়ান পাল্টায়নি। মেহের আলী হয়তো রব্বানিকে মারতে চায়নি, সে হয়তো আয়েশাকেও বিধবা করতে চায়নি, কিন্তু সে তার অপরাধ চাপা দিতে চেয়েছিল। তার ফলস্বরূপ বিচারে মেহের আলীর ফাঁসির সাজা হয়, আর সুরাহা হয় বেওয়ারিশ লাশের।